আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাব হুমায়ূন আহমেদ স্যারের লেখা আসমানীরা তিন বোন উপন্যাসের ৪ নম্বর পর্ব। তিনজনই বোরখা পড়েছে। পয়সার খুব মজা লাগছে। সে সবাইকে দেখছে, তাকে কেউ দেখতে পাচ্ছে না। এখন মনের আনন্দে ঘোরাফেরা করা যায়। কেউ বুঝবে না সে কে। তবে ইবাদত নগর ছোট জায়গা। ছোট জায়গায় বোরখা পরা তিনজন হাঁটাহাঁটি করছে, এটা চোখে পড়বেই। চোখে পড়লেও সমস্যা হবে না। কেউ এগিয়ে এসে জিজ্ঞাসা করবে না আপনারা কে। তারা যে সার্কাসের মেয়ে, এটা কি তারা বুঝবে? বুদ্ধি থাকলে বুঝবে। জামদানি বলল, আমার দম বন্ধ লাগে। পয়সা হাসতে হাসতে ভেঙে পড়ছে। দম বন্ধ লাগার কথায় হাসির কিছু নেই। পয়সার সমস্যা হলো, যখন তার মন ভালো থাকে তখন যে কোনো কথায় সে হাসে। আজ তার মন ভালো। মন ভালো হওয়ার প্রধান কারণ, হাতি তার বাচ্চার কাছে কাউকেই ঘেঁষতে দিচ্ছে না। শুধু পয়সার ব্যাপারে কিছু বলছে না। পুরো সার্কাসের দলে পয়সা একমাত্র মেয়ে যাকে হাতি তার বাচ্চার কাছে যেতে দিয়েছে। মজার ব্যাপার হলো, হাতিটার সঙ্গে পয়সার ঘনিষ্ঠতাই সবচেয়ে কম। আসমানি বলল, পয়সা হাসি বন্ধ কর, খামাখা হাসি। পয়সা বলল, খামাখা হাসি না, জামবুবুর দম বন্ধ, এই জন্যে হাসি। পয়সা জামদানিকে সংক্ষেপ করে ডাকে জামবুবু। জামের সঙ্গে মিলিয়ে আসমানিকে ডাকে আমবুবু। সব কিছুর একটা নাম দিয়ে দেওয়ার প্রবণতা পয়সার আছে। হাতির বাচ্চার নাম সে দিয়েছে এলং। জামদানির সঙ্গে এই নিয়ে কথা কাটাকাটিও হয়েছে। জামদানি বলেছে, এলং আবার কি নাম? বাচ্চাটা এত সুন্দর, সুন্দর একটা নাম দে। পয়সা মুখ বাঁকা করে বলেছে, সুন্দর নাম তুমি দাও, আমি এরে ডাকবো এলং। জামদানির মেজাজ খারাপ হয়েছে, কারণ সে জানে যত সুন্দর নামই দেওয়া হোক, শেষ পর্যন্ত পয়সার দেওয়ার নামই স্থায়ী হয়ে যাবে। এত সুন্দর একটা বাচ্চাকে সবাই এলং এলং বলে ডাকবে। পয়সা যে নাম দেয় সেটাই শেষ পর্যন্ত স্থায়ী হয়ে যায়। সার্কাস দলের ম্যানেজার দোয়েবের নাম সে দিয়েছে কুতুকুতু। দলের সবাই ম্যানেজারকে এখন আড়ালে কুতুকুতুই ডাকে। পাখিওয়ালা খসরুর নাম দিয়েছে হাগারু। বোরখা পরে তিন বোন কোথায় যাবে এখনও ঠিক করা হয়নি। খুব বেশি দূর যাবে এরকম মনে হয় না। এরা সার্কাসের তাঁবুর আশেপাশে ঘোরাফেরা করবে। সার্কাস দলের মানুষদের এই নিয়ম। এক তাঁবুর নিচে দিনের পর দিন থাকার কারণে তাদের নিজেদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয়। পুরো দল ছাড়া বের হয়ে এরা স্বস্তি বোধ করে না। যেখানেই যাক, দৃষ্টিসীমার ভেতরে সার্কাসের তাঁবু থাকতে হবে। আসমানি বলল, একটা কাজ করলে কেমন হয়? চল, এলমকে দেখে তারপর যাই, একটা মজা করব। জামদানি বলল, কি মজা? এখন তো আমরা বোরকা পরা, মুখের পর্দা ফেলে দিলে হাতি দেখতে পারবে না কে কোনজন। দেখি তারপরেও সে পয়সাকে চিনতে পারে কিনা। পয়সা বলল, পারবে। জামদানি বলল, পারবে না, 100 টাকা বাজি। পয়সা বলল, 50 টাকা বাজি। 50 টাকা না, 100 টাকা। সাহস থাকলে 100 টাকা বাজি ধর। আমার কাছে 100 টাকা নাই, আমার কাছে যা আছে সেটাই তো আমি বাজিতে ধরব। আচ্ছা যা, 50 টাকায় বাজি। তাহলে আম্বুবুর কাছে 50 টাকা জমা রাখ। জমা রাখার দরকার কি? পয়সা বলল, আমি একবার তোমার কাছে 20 টাকা জিতেছিলাম, তুমি আমাকে সেই 20 টাকা দাও না। তাহলে আম্বুপুর কাছে 50 টাকা জমা রাখো। জমা রাখার দরকার কি? পয়সা বলল, আমি একবার তোমার কাছে 20 টাকা জিতেছিলাম, তুমি আমাকে সেই টাকা দাও নাই। এইবার তুই যদি বাজিতে জিতিস তাহলে ওই 20 টাকাও দিয়ে দেব, আর যদি হারিস তাহলে কোনোদিন ওই 20 টাকার কথা তুলতে পারবি না। আচ্ছা যাও, তুলব না। জামদানি বাজিতে হেরে গেল। হাতি আসমানি জামদানি কাউকেই কাছে আসতে দিচ্ছে না, অথচ পয়সাকে কিছুই বলছে না। পয়সা তীক্ষ্ণ গলায় ডাকল, এলাং, ওই এলাং। হাতির বাচ্চা হাতির 4 পায়ের মাঝখানে লুকিয়ে আছে। সেখান থেকে সুর বের করে পয়সাকে ছুঁয়ে দিল। পয়সা হেসে ভেঙে পড়ছে। পয়সার সঙ্গে সঙ্গে 2 বোনও হাসছে।
তিন বোনের হাসির শব্দ হারুন সরকারের মাথায় তীরের ফলার মতো বিচ্ছে। সে চিৎকার করে বলল, হাসি বন্ধ। যদিও সে চিৎকার করছে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। তার অবস্থা খুবই খারাপ, যন্ত্রণায় মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছে। রাতে সে বমির ওপর পড়েছিল, এখন বমি নেই। কালু সব পরিষ্কার করেছে, ভেজা গামছা দিয়ে গা মুছিয়ে দিয়েছে। এখনো হারুন সরকারের মাথায় ভেজা গামছা, শীতে শরীর কাঁপছে, জ্বর আসার লক্ষণ। এই অবস্থায় মাথায় ভেজা গামছা রাখা ঠিক না। ভেজা গামছার কারণে মাথার যন্ত্রণাটা সামান্য কম লাগে বলে গামছা সরানো যাচ্ছে না। গায়ের চাদর দিয়ে দিলে শীতের কাঁপুনি বন্ধ হতো। দিয়ে দিবে কে? কালু গেছে ডাক্তার আনতে। হারুন সরকার চাপা গলায় ডাকল, কালু, কালু। সে জানে কালু আশেপাশে নেই। তারপরেও তাকে ডাকার কারণ গলার স্বর ফিরে এসেছে কিনা তা পরীক্ষা করা। গলার স্বর ফিরেনি, ফ্যাস ফেসে আওয়াজ বের হচ্ছে। কেউ যে তাকে দেখতে আসবে সেই সম্ভাবনাও ক্ষীণ। যখন তখন তার ঘরে ঢোকা নিষেধ আছে। মেয়ে তিনটা এখনো হাসছে। হাতির বাচ্চা দেখে হাসছে, এটা বোঝা যাচ্ছে। বাচ্চাটা এখনো দেখা হলো না। সবাই দেখেছে, অথচ হাতির মালিক সেই এখনো দেখেনি। এটা বিরাট একটা আফসোসের ব্যাপার। হাতির বাচ্চা এবং মা, এই দুজনকে নিয়ে কোনো একটা খেলা বের করতে হবে। বল ছুড়াছুড়ি খেলা। হাতির মা একটা বল ছুঁড়ে মারল তার বাচ্চার দিকে। বাচ্চা সেই বল ফেরত পাঠালো। লাল রঙের বিরাট একটা বল লাগবে। সেই বল খুব ভারী হলেও হবে না, আবার হালকা হলেও হবে না। হাতি অতি বুদ্ধিমান প্রাণী, যে কোনো খেলা সে অতি দ্রুত শিখে ফেলে। কেউ কেউ আবার নিজেও খেলা বের করে ফেলে। হারুন সরকার কল্পনায় দেখছে হাতি এবং হাতির বাচ্চা লাল বল ছুড়াছুড়ি করে খেলছে। এই কল্পনাটা করা ঠিক হয়নি। কড়া লাল রং এখন মাথার ভিতরে ঢুকে দপদপ করছে। হারুন সরকার কল্পনায় বলের রং লাল থেকে নীল করল। তাতে কোনো লাভ হলো না। রং বদলালো না, বরং আরও গাঢ় হলো। মাথার উপর রাখা ভেজা গামছা শুকিয়ে গেছে। আবারও ভিজিয়ে মাথার উপর দেওয়া দরকার। কে দেবে? কালু হারামজাদা সেই যে গিয়েছে, আর আসার নাম নেই। ডাক্তার আনতে হিন্দুস্তান চলে গেছে কিনা কে জানে। একটা শান্তি হয়েছে। মেয়ে তিনটার হাসাহাসি শোনা যাচ্ছে না, কথাবার্তাও শোনা যাচ্ছে না। হারুন সরকার আবার ডাকল, কালু, কালু। কোনো শব্দ বের হচ্ছে না। আগে ফ্যাস ফ্যাস আওয়াজ হতো, এখন সে আওয়াজও হচ্ছে না। মৃত্যুর আগে মানুষের জবান বন্ধ হয়। তারও কি জবান বন্ধ হয়ে গেছে? সে মারা যাচ্ছে না তো? সে দুরুদে শেফা পড়ার চেষ্টা করল। শেফা শব্দের অর্থ আরোগ্য। এই দুরুদ পাঠে রোগমুক্তি ঘটে। দুরুদটা হারুন সরকারের জানা আছে, এখন মনে আসছে না। প্রথম শব্দটা মনে হলেই বাকিটা সব মনে আসবে। প্রথম শব্দটাই মনে পড়ছে না। আল্লাহুমা দিয়ে কি শুরু হয়েছে? আল্লাহুমার পরে কি? সালিয়ালা। তিন কন্যা চলে এসেছে মনু নদীর পাড়ে। সেখানে বিরাট কর্মযজ্ঞ। একই সঙ্গে নদী শাসন হচ্ছে। বাংলাদেশ নেদারল্যান্ড শুভেচ্ছা সেতুর জন্য পাইলিং করা হচ্ছে। নদীর চরে গোটা 25 নানান আকৃতির নানান রঙের তাঁবু। মাটি কাটা শ্রমিকদের জন্য লম্বা টিন শেড। ঝকঝকে নতুন টিনে আলো ঝলমল করছে। কয়েকটা দৈত্যাকৃতি ক্রেন চলাচল করে রেল লাইনের উপর দিয়ে। ওয়ার্কশপ থেকে নদীর পাড় পর্যন্ত রেল লাইন বসানো হয়েছে। বিপুল কর্মকাণ্ড দেখতে ভালো লাগে। দূর দূরান্ত থেকে শুধুমাত্র ব্রিজ বানানো দেখার জন্য লোকজন আসছে। পয়সা মুগ্ধ গলায় বলল, কি অবস্থা! জাম্বুবু, দেখো দেখো, রেল লাইন বসায় ফেলেছে। রেল লাইনের উপরে এইগুলান কি? চান্দানি বলল, আমি কি জানি? তুমি যতটুকু জানিস আমি ততটুকুই জানি। ধুরুম ধারাম শব্দ কিসের? জানি না। জাম্বুবু, দেখো, চায়ের দোকান বসেছে। বুবু, আসো, চা খাই। তারা খুব আনন্দ করে চা খেল। পয়সা বলল, চলো একটা নৌকা ভাড়া করে যেখানে পিলার বসতে ওইখানে যাই। আসমানি বলল, কোনো দরকার নাই। পয়সা বলল, দরকার আছে। কি দরকার? আমার কাছে গিয়ে দেখতে ইচ্ছা করছে।
এইটাই দরকার। বুবু, এই স্পিডবোটগুলো দেখছো কত সুন্দর, সুন্দর না? জামদানি বলল, সুন্দর। পয়সা বলল, দেখে মনে হচ্ছে বিরাট মজার সার্কাস। আসমানি বলল, উল্টাপাল্টা কথা বলিস না তো পয়সা, সার্কাস আর ব্রিজ তৈরি কি এক জিনিস? আমার কাছে এক জিনিস, চলো নৌকা ভাড়া করি। আসমানি বলল, না, তোমরা না গেলে আমি একা যাব। সাহস থাকলে যা একা। তোমরা কি ভেবেছ আমার সাহস নেই? তোমাদের ছাড়া একা যেতে পারবো না, আমি কিন্তু যেতে পারবো। জামদানি বলল, 50 টাকা বাজি, যেতে পারবি না। পয়সা গট গট করে এগোচ্ছে, একবারও পেছনের দিকে তাকাচ্ছে না। জামদানি ভীত গলায় বলল, বুবু, ও কি সত্যি সত্যি চলে যাবে না তো? আসমানি বলল, না, ও নদীর পাড় পর্যন্ত যাবে, নৌকার মাঝিদের সঙ্গে কথা বলবে, ভাব করবে যেন সত্যি সত্যি নৌকায় উঠছে। যদি সত্যি সত্যি যায়, গেলে যাবে, একা একা নৌকা দিয়ে নদীর মাঝ পর্যন্ত যাওয়ার সাহস থাকলে তো ভালোই। জামদানি বলল, চলো আমরাও যাই। না, আমরা কি করব, এখানে দাঁড়িয়ে থাকবো? আয় এক কাজ করি, চায়ের দোকানটার আড়ালে চলে যাই, যেন পয়সা আমাদের দেখতে না পায়, যেন ভাবে আমরা তাকে ফেলে চলে গেছি। 2 বোন চায়ের দোকানের আড়ালে চলে গেল। পয়সার খুব ইচ্ছা করছে পেছনে তাকিয়ে দেখতে তার 2 বোন কি করছে, কিন্তু সে তাকাচ্ছে না। সে ঠিক করে ফেলেছে নৌকা ভাড়া পাওয়া গেলে মাঝ নদী পর্যন্ত যাবে। তার 2 বোন ভয়ে আত্মমরা হয়ে যাবে। মোটামুটি মজার একটা ব্যাপার। তারা 3 বোন দড়ির উপর ভয়ঙ্কর খেলা দেখায়। তখন তাদের খুব সাহসী মনে হয়। আসলে তারা 3 জনই খুব ভীতু। একটা খাট ছাড়া 3 জন ঘুমাতে পারে না। সেই ঘুম নিয়েও সমস্যা, মাঝখানে কে শোবে? যারা 2 পাশে শোয় তাদের সারাক্ষণ ভূতের ভয় করে। এই বুঝি খাটের নিচ থেকে মরা মানুষের হাত ছুঁয়ে দিল। 3 জনের কেউই সাঁতার জানে না, কাজেই পানিকেও খুব ভয়। নৌকায় উঠলেই তাদের মনে হয় এই বুঝি বড় একটা ঢেউ এসে নৌকা কাত করে দিল। সেখান থেকে একা একা মাঝ নদী পর্যন্ত যাওয়াটা খুব সাহসী কাজ। অনেক দিন থেকেই পয়সার ইচ্ছা সে সাহসী কোনো কাজ করে। সুযোগটা পাওয়া গেছে, এই সুযোগ কাজে লাগাতে হবে। পাড় থেকে মাঝ নদী পর্যন্ত যাওয়ার নৌকা পাওয়া যাচ্ছে, ভাড়াও বেশি না। রিজার্ভ নৌকায় গেলে 20 টাকা ভাড়া, দলের সঙ্গে গেলে 2 টাকা। খেয়া পারেনি নৌকাও আছে, তার ভাড়া 1 টাকা। এপার থেকে ওপারে গেলে মাঝ নদীতে ব্রিজ বানানোর কর্মকাণ্ড দেখা যায়। একটা সমস্যা অবশ্যই আছে, মাঝে মাঝে স্পিডবোট অতি দ্রুত আসা যা করছে। তখন বিরাট বিরাট ঢেউ উঠছে। ছোট ছোট নৌকাগুলি এমনভাবে দুলছে দেখে মনে হয় এই বুঝি ডুবে গেল। দেশি নৌকার ঘাট ছেড়ে পয়সা এখন এগোচ্ছে স্পিড বোটগুলির দিকে। কাছ থেকে দেখবে এই তার পরিকল্পনা। পয়সা ঠিক করে রেখেছে স্পিড বোটগুলির কাছে গিয়ে সে একবার পিছনের দিকে তাকাবে। হ্যালো মিস। পয়সা ভয়ঙ্কর চমকে গেল। বিদেশি এক সাহেব পেছনে দাঁড়িয়ে আছে। তার চোখ এত নীল যে মনে হচ্ছে নীল রং চোখ থেকে গড়িয়ে এক্ষুনি নিচে পড়বে। সাহেব পরিষ্কার বাংলায় বলল, সার্কাসে আপনার দড়ির খেলা মনোহর হয়েছে। আশ্চর্য, বোরকা পরা অবস্থায় এই সাহেব তাকে চিনল কিভাবে? সাহেবও কি হাতির মতো? পয়সা বোরকার পর্দা সরিয়ে স্বাভাবিক গলায় বলল, আপনি কি করে আমাকে চিনলেন? 3টা বোরখা পরা মেয়ে হাঁটে, দূর থেকে দেখে চিনেছি। আপনি এত সুন্দর বাংলা কার কাছ থেকে শিখেছেন? আমি 3 বছর এই দেশে আছি। আমি সবার সঙ্গে খুব বেশি কথা বলি, এই জন্য সুন্দর বাংলা বলি। আমি গ্রাম্য বাংলাটাও বলতে পারি। বলুন তো শুনি। ভাত খাইছুন এর অর্থ ভাত খেয়েছেন, ময়মনসিংহের ভাষা। আপনি এখানে কি করেন? আমি নদী শাসন করি। নদী কি দুষ্ট ছেলে যে নদী শাসন করবেন? নদী দুষ্ট ছেলে না, নদী দুষ্টু মেয়ে, বড়ই খেয়ালি। তাকে সব সময় শাসনে রাখতে হয়। কিভাবে শাসন করেন? বেত দিয়ে মারেন নাকি ধমক দেন? সাহেব হাসছে। হাসির শব্দ এতই জোরালো যে
অনেক দূরের লোকজনও মাথা ঘুরিয়ে তাকাচ্ছে। পয়সা খুবই মজা পাচ্ছে। একজন সাহেবের সঙ্গে কথা বলছে, মজাটা এই জন্যে না, মজা লাগছে এই কারণে যে তার দুই বোন দূর থেকে দৃশ্যটা দেখে নিশ্চয় চমকাচ্ছে, ভয়ে অস্থির হচ্ছে। তারা আরও বেশি ঘাবড়ে যাবে যদি সে এই সাহেবের সঙ্গে স্পিড বোর্ডে করে একটা চক্কর দিয়ে আসে। আমার নাম মি পোর্টার বলে সাহেব হাত বাড়ালো। হাত যে হ্যান্ডশেক করার জন্য বাড়ানো হয়েছে এটা বুঝতে পয়সার কিছুক্ষণ সময় লাগলো। ছেলেরা হ্যান্ডশেক করে, কিন্তু ছেলে এবং মেয়েও কি হ্যান্ডশেক করে? পয়সা খুবই অস্বস্তি এবং লজ্জার সঙ্গে হাত বাড়ালো। অস্বস্তির সঙ্গে মজার ভাবটাও তার মধ্যে আছে। দেখুক তার দুই বোন, দেখে আক্কেল গুরুম হয়ে যাক। তোমার নাম কি? আমার নাম পয়সা। পয়সা মানে কি? আপনি এত সুন্দর বাংলা জানেন, পয়সার অর্থ জানেন না? না, না জানলে অন্যকে জিজ্ঞেস করে জেনে নিবেন, আমি বলবো না। আচ্ছা, আমি জেনে নিব। তুমি কি নদীর মাঝখানে যে পাইলিং হচ্ছে সেটা দেখতে যাবে? স্পিড বোর্ডে করে একটা চক্কর দিয়ে আনবো? হ্যাঁ, যাব। তোমার দুই বোনও কি যাবে? আমার ধারণা স্পিড বোর্ডে করে গেলে ওরাও খুব মজা পাবে। ওরা যাবে কিনা জানি না, গেলে অন্যদিন যাবে, আজ আমি একা যাব। মি পোর্টার খুশি খুশি গলায় বলল, এদেশের মেয়েরা অপরিচিত পুরুষ মানুষের সঙ্গে এত কথা বলে না। তুমি যে বলছো তাতে আমি অবাক হয়েছি। পয়সা বলল, আমি সার্কাসের মেয়ে। সার্কাসের মেয়েরা অনেক কিছু করতে পারে যা অন্যরা পারে না। আসমানি এবং জামদানি অবাক হয়ে দেখল তার সবচেয়ে ছোট বোন লাল মুখ এক বিদেশির সঙ্গে গট গট করে স্পিড বোর্ডে উঠে গেল। স্পিড বোট চলে যাচ্ছে মাঝ নদীতে। লাল মুখটাই স্পিড বোট চালাচ্ছে। সে নানান রকম কায়দা কানুন করছে, স্পিড বোটকে ঘুরপাক খাওয়াচ্ছে, ডানে নিচ্ছে বায়ে নিচ্ছে। জামদানি ফিসফিস করে বলল, এই সব কি হচ্ছে? আসমানি জবাব দিল না। সন্ধ্যা হয়ে আসছে, এক্ষুনি ফেরা দরকার। মাগরিবের পরেই শো শুরু হবে। শো শুরু হওয়ার আগেই যদি তিন বোন উপস্থিত না থাকে তাহলে হুলস্থুল হয়ে যাবে। স্বাধীন বাংলা সার্কাস পার্টির জন্য আজ মহা শুভ দিন। সব টিকিট বিক্রি হয়ে গেছে, লাইনে এখনও অনেকে আছে। এদের ঢুকাতে হলে আলাদা করে চাটাই বিছাতে হবে। বিশিষ্ট ভদ্রলোকেরাও এসেছেন, এসডিও সাহেবের ছেলে মেয়েরাও এসেছে। সিও রেভিনিউ তার স্ত্রী এবং দুই শালিকাকে নিয়ে এসেছেন। থানার ওসি সাহেবের স্ত্রী তার একজন বান্ধবী নিয়ে এসেছেন। এরা সবাই পাশ নিয়ে সার্কাস দেখবেন। সবচেয়ে ভালো চেয়ারগুলিতে বসবেন। খেলার মাঝখানে তাদের ঠান্ডা কোক ফান্টা খাওয়াতে হবে। তারপরেও এই ধরনের মানুষ যত আসে তত ভালো, সার্কাসের নাম ফাটে। শো টাইম শুরু হয়ে গেছে। তুমুল শব্দে বাদ্য বাজনা বাজছে। বাজনার শব্দ সরাসরি হারুন সরকারের মাথার ভিতরে ঢুকে যাচ্ছে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। তার কাছে মনে হচ্ছে মাথা ছিঁড়ে পড়ে যাবে। কিছুক্ষণ আগে ডাক্তার দেখে গেছেন। ডাক্তার শুকনা গলায় বলেছেন, হাসপাতালে ভর্তি করা দরকার। মনে হয় রেসপিরেটরি ট্র্যাকে ইনফেকশন হয়েছে, সোজা বাংলায় নিউমোনিয়া। হারুন সরকার ফ্যাসফেসে গলায় বলল, আমি হাসপাতালে যাব না, ওষুধপত্র যা দেওয়ার দেন। গলায় প্রচণ্ড ব্যথা, গলার ব্যথাটা কমান। গলার ব্যথা সকালে ছিল না। সকালে গলার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। বিকালের পর থেকেই গলার আওয়াজ ফিরে এসেছে, কিন্তু প্রচণ্ড ব্যথা। হারুন সরকারের ধারণা মাথার যন্ত্রণায় নিচের দিকে নামতে শুরু করেছে। এখন এসেছে গলায়, গলা থেকে নামবে বুকে, বুক থেকে পেটে। ডাক্তার সাহেব বললেন, নিউ জেনারেশন অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে ফল পাবেন। হারুন সরকার বলল, আমি 24 ঘন্টা বাঁচব না, তার আগে এই ঘটনা ঘটে যাবে। এইটা হারুন সরকারের কথার কথা না। সন্ধ্যার পর থেকে তার এরকম মনে হচ্ছে। শো শুরু হয়ে গেছে। হারুন সরকার একা একা শুয়ে আছে। শোর সময় সবাইকে শো নিয়ে ব্যস্ত থাকতে হয়। রোগীর পাশে বসে থাকার মতো বাড়তি কেউ তখন থাকে না। হারুন সরকারের খুবই একা লাগছে এবং ভয় ভয় করছে। ভয়ের কারণ অতি বিচিত্র। তার কাছে মনে হচ্ছে খাটের নিচে কেউ একজন হামাগুড়ি দিয়ে বসে আছে। যে বসে আছে সে মানুষের মতো হলেও মানুষ না। তার গা ভর্তি লোম, হাতের আঙ্গুল 5টা না, শুয়োপোকার মতো অসংখ্য আঙ্গুল। শুয়োপোকার পা যেমন কিলবিল করে
তার আঙ্গুলগুলিও কিলবিল করছে। লোকটা ঘাপটি মেরে বসে আছে সুযোগের অপেক্ষায়। সে হারুন সরকারকে তার কিলবিল আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেবে। কাজটা সে কখন করবে তাও হারুন সরকার জানে, যখন ঘরে কেউ থাকবে না এবং যখন হারুন সরকার চোখ বন্ধ করে থাকবে তখন। এই ভয়েই হারুন সরকার চোখ বন্ধ করতে পারছে না, যদিও তাকিয়ে থাকতে তার খুব কষ্ট হচ্ছে। হারুন সরকার হতাশ গলায় ডাকল, তৈয়ব, তৈয়ব। তৈয়ব স্টেজের মাঝখানে। সে তার ঘোড়া নিয়ে নানাবিধ রসিকতা করছে। দর্শকরা হেসে ওর গায়ে গড়াগড়ি করছে। তৈয়ব আজ একটা নতুন আইটেম চেষ্টা করেছে। ঘোড়ার ঠোঁটে লিপস্টিক দেওয়া। ঘোড়ার ভেজা ঠোঁটে লিপস্টিক বসছে না, এইটাই হচ্ছে সমস্যা। লিপস্টিক বসলে আরও মজা হতো। তৈয়ব ঘোড়ার গলা জড়িয়ে ধরে গাঢ় স্বরে বলছে, ওগো রাগ করে থেকো না গো, তোমার জন্য সুনু এনেছি, পাউডার এনেছি, লিপস্টিক এনেছি, আমার দিকে তাকিয়ে একটু হাসো লক্ষ্মী সোনামণি। ঘোড়া খোদ করে একটা শব্দ করল। তাঁবুর সমস্ত লোক একসঙ্গে হেসে উঠল। পয়সা সাজ ঘরে কাপড় বদলাচ্ছে। তাদের ডাক আসতে এখনো অনেক দেরি। এত আগে কাপড় পরে বসে থাকতে তার ভালো লাগে না। আজ বাধ্য হয়ে পড়ছে, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা। কারণ নদীর ঘাট থেকে ফেরার পর তার দুই বোন তার সঙ্গে কথা বলছে না, কোনো কথাই বলছে না। কথা না বলার মতো বড় কোনো অপরাধ তো সে করেনি। সে একজন বিদেশির সঙ্গে স্পিড বোটে করে নদীতে কয়েকটা চক্কর দিয়েছে। পয়সা পায়ে ফেটি বাঁধতে বাঁধতে বলল, তৈয়ব চাচাকে দেখে মনেই হয় না তিনি এত মজা করতে পারেন। কি গম্ভীর মানুষ, দেখলেই ভয় লাগে, তাই না জামবাবু? জামদানি উত্তর দিল না। খানিকটা ঘুরেও বসল, যেন পয়সা তার চোখে চোখ রাখতে না পারে। পয়সা বলল, তোমরা কেন আমার উপর রাগ করেছো আমি কি জানতে পারি? আসমানি এবং জামদানি এই প্রশ্নের জবাব দিল না। আসমানি বিরক্ত চোখে তাকালো। পয়সা বলল, তোমরা আমার সঙ্গে কথা না বললে আমার কিছু যায় আসে না। কেন যায় আসে না? তুই কি কথা বলার লোক খুঁজে পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। লাল মুখ বান্দরটাকে পেয়েছিস? হ্যাঁ, আমি সার্কাসের মেয়ে, আমার জন্য বান্দরই ভালো। আমি আগামীকাল আবার তার সঙ্গে গল্প করতে যাব। জামদানি বলল, তোরে দাওয়াত দিছে? হ্যাঁ। কোথায়? তাঁবুতে? হ্যাঁ তাঁবুতে। উনার সঙ্গে চা খাবো, কফি খাবো, উনি যদি হাত ধরতে চান হাত ধরাধরি করব। জামদানি বলল, হাত ধরাধরি করবি? হ্যাঁ করব। আসমানি শান্ত ভঙ্গিতে বোনের কাছে উঠে এলো। প্রচণ্ড শব্দে বোনের গালে চর বসিয়ে দিল। পয়সা চর খাওয়ার জন্য প্রস্তুত ছিল না। সে টুলার উপর থেকে হুড়মুড় করে মেঝেতে পড়ে গেল। সে অবাক হয়েছে, তার বড় বোন তার গায়ে হাত তুলতে পারে এটা সে কোনো দিনও ভাবেনি। মেঝে থেকে উঠে সে আগের জায়গায় বসল, পায়ে ফেটি বাঁধা শেষ করল এবং মনে মনে ঠিক করল আগামীকাল সে অবশ্যই মিস্টার পটর পটরের কাছে যাবে, চা খাবে, কফি খাবে। মিস্টার পটর পটর যদি তার হাত ধরতে চায় সে হাত বাড়িয়ে দেবে। তার হাত এমন কোনো পবিত্র হাত না যে কেউ ধরতে পারবে না। 3 বোনের ডাক পড়েছে। সার্কাসের শেষ 10 মিনিট। এই 10 মিনিট সবাই যেন দম বন্ধ করে বসে থাকে সেই ব্যবস্থা করতে হবে। যা শেষ ভালো তার সব ভালো। মানুষ শুরুটা কখনো মনে রাখে না, শেষটা মনে রাখে। দড়ির উপর উঠেই পয়সা ঠিক করল সে যে রাগ করেছে এটা সে 2 বোনকে বুঝিয়ে দেবে। 2 বোন দড়িতে পা দিয়েই বুঝবে ছোট জন রেগে আছে। পয়সা দড়িতে পা ফেলবে অন্যভাবে। দড়ির যেভাবে কাঁপার কথা সেইভাবে কাঁপবে না, অন্যভাবে কাঁপবে। দড়ির এই বিশেষ কম্পন অন্য কেউ বুঝতে পারবে না, যারা দড়ির উপর দাঁড়িয়ে আছে তারা বুঝবে। দড়িতে পা দিয়েই জামদানির মুখ শুকিয়ে গেল। সে তাকালো আসমানের দিকে। দড়ি খেলায় 3 বোনের ভেতরে জামদানি সবচেয়ে দুর্বল। দড়ির কম্পনের একটু 19-20 হলেই সে নার্ভাস হয়ে পড়ে। আসমানি পয়সার দিকে তাকিয়ে চোখের ইশারা করল, চোখের অনুরোধ। পয়সা নিজেকে সামলে নিয়ে হাসি মুখে 2 হাত তুলে একটা চক্কর দিয়ে দড়ির দুলুনি ঠিক করে ফেলল। জামদানির পা কাঁপছিল, তার পা কাঁপা ঠিক হয়ে গেল। তালিতে তাঁবু ফেটে পড়েছে।
আজকের দড়ির খেলা অন্য অনেক দিনের চেয়ে ভালো হয়েছে। মোহাম্মদ বশির মোল্লা নামের এক মাছের ব্যবসায়ী পয়সা নামে একটা স্বর্ণপদক এবং 1,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। এই পদক আগামীকাল দেয়া হবে। তালি তালি, আবারও তালি। এই তালি মোহাম্মদ বশির মোল্লা নামের মানুষটার জন্য। বশির মোল্লাকে মঞ্চে নিয়ে আসা হয়েছে। লুঙ্গি ফতুয়া পরা থল থলে একজন মানুষ, মুখ ভর্তি পান, পানের রস গড়িয়ে পড়ছে। বশির মোল্লা ফতুয়ায় সেই রস মুছে ফেলছে। পান খাওয়া লাল দাঁত বের করে সে দর্শকের দিকে তাকিয়ে হাত নাড়ল। পয়সা বলল, হাদু বাড়িতে যা। আসমানি এবং জামদানি দুইজনই মুখ কঠিন করে রেখেছে। পয়সার কোনো কথায় তারা হাসবে না। দুইজনেরই হাসি পাচ্ছে, তারা হাসি চেপে রেখেছে। পয়সা বলল, জামবাবু দেখো কাণ্ড, হাদু বাবা হাসছে আর তার ভুঁড়ি কাঁপছে। এমন ভুঁড়ি কাঁপানি হাসি এর আগে দেখেছ? জামদানি হেসে ফেলল, হাসি ছোঁয়াচেরও। জামদানির সঙ্গে সঙ্গে আসমানিও হাসছে। হারুন সরকারের সামনে শুকনো মুখে তৈয়ব দাঁড়িয়ে আছে। হারুন সরকারের মনে হচ্ছে খুব জরুরি একটা কথা তৈয়বকে বলা দরকার। জরুরি কথাটা কি সেইটাই এখন মনে পড়ছে না। হারুন সরকার খুবই হতাশ বোধ করছে, অথচ কথাটা জরুরি, এখনই বলা দরকার। তৈয়ব বলল, আপনার অবস্থা তো ভালো না। কে কি বলছে তা হারুন সরকারের মাথায় ঢুকছে না। সে জরুরি কথাটা মনে করার চেষ্টা করছে। তার ব্যথা আরও বেড়েছে। ঘাড় থেকে ব্যথা নেমে এসেছে বুকে, বুকে চাপ ভাগ হচ্ছে, নিঃশ্বাসেও কষ্ট হচ্ছে। তৈয়ব বলল, আপনাকে তো হাসপাতালে ভর্তি করা দরকার। হাসপাতালে যাব না, এখানে পড়ে থাকলে আপনি মারা যাবেন। হাসপাতালে গেলেও মারা যাব। এখানে ভালো হাসপাতাল আছে, আমি খোঁজ নিয়েছি, মিশনারি হাসপাতাল, চিকিৎসা ভালো। কথাটা মনে পড়েছে। হারুন কথাটা বলতে যাবে তখনই প্রচণ্ড কাশি শুরু হলো। কাশি যখন শেষ হলো তখন আর কথাটা মনে নেই। হারুন সরকারকে মিশনারি হাসপাতালে ভর্তি করা হলো রাত 10টায়। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে তার কথাটা পুরোপুরি মনে পড়েছে। হাতির বাচ্চাটা তার দেখা হয়নি। তৈয়বকে সে বলতে চেয়েছিল, বাচ্চাটা ঘরে নিয়ে আসো, একবার দেখি। এখন আর এসব কথা মনে করে লাভ নেই। হাসপাতালে হারুন একা। বারান্দায় কালু হাঁটাহাঁটি করছে। কালুকে হাতির কথা বলা অর্থহীন। সে নিশ্চয়ই হাতির বাচ্চাটা হাসপাতালে নিয়ে আসবে না। আসমানিরা 3 বোন উপন্যাসের 4 নম্বর পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।